কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের টোটাল থিওরিটিক্যাল ক্লাসের এখন একদম লাস্ট পার্ট, লাস্ট টপিক নিয়ে আলোচনা করব। ওকে, মন দিয়ে বিষয়টা ভালো করে শুনো। এটা যদি বুঝতে পেরে যাও, কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের আর কোনো থিওরির কোনো অংশ বোঝার খামতি থাকবে না। দেখো, মোস্ট ভাইটাল টপিক, সাম্যাবস্থা আছে এমন সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে তুমি কিছু ফরেন পার্টিকেল মিশিয়ে দিয়েছো, অর্থাৎ বাইরে থেকে কোনো নিষ্ক্রিয় গ্যাস ওই বিক্রিয়া সিস্টেমের পাত্রে তুমি মিশিয়েছো, তখন সাম্যাবস্থায় কিরূপ প্রভাব পড়বে। দেখো, তোমাদের এই যে টোটাল ক্লাস করাচ্ছি, তো ক্লাসের পরে আমি তো বইয়ের পেজের ছবিগুলো তুলে পাঠাচ্ছি, দাগ দেওয়া অংশগুলো ভালো করে দেখবে, পড়বে। আর ডে প্ল্যানার যেটা চালু করেছি, ডে প্ল্যানারের প্রত্যেকটা পরিচ্ছেদ যত্ন সহকারে প্রত্যেকটা জিনিস ভালো করে করবে। 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 এইটুকু টোটাল থিওরিটিক্যাল ক্লাস। এই টোটাল থিওরিটিক্যাল ক্লাস আজ শেষ হচ্ছে। আর 1.6 পরিচ্ছেদে আমরা ওই টোটাল ক্লাসের যত ম্যাথ আছে সেগুলি নিয়ে আলোচনায় আসবো। যাই হোক, তো আজকে যে ক্লাসটা করানো হয়ে গেলে 1.5 পরিচ্ছেদ পর্যন্ত টোটাল ডে প্ল্যানারের যাবতীয় অংশের যাবতীয় প্রশ্ন উত্তরের সমস্ত ডাউট ক্লিয়ার করে নেবে। তো প্রশ্নের মধ্যে যেটা মেনলি আসে, এই যে সাম্যাবস্থা নিয়ে প্রায় 3-4টে ক্লাস নিয়ে যে ব্যাপার স্যাপার এগুলো নিয়ে আলোচনা করছি, তো একটা বিক্রিয়া তুলে দেয়, দিয়ে বলে চাপ বাড়ালে সাম্যাবস্থায় কিরূপ প্রভাব পড়বে। এই কোশ্চেন আসতে পারে। উষ্ণতা কমালে বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে না কমবে, ব্যাখ্যা করো। বিক্রিয়া তুলে দিল, বিক্রিয়ক পদার্থ যদি কিছুটা সরিয়ে নেওয়া হয় সাম্যধ্রুবকের মান বাড়বে না কমবে, ব্যাখ্যা করো। মানে সাম্যাবস্থাটায় যদি আমি জেনে রাখতে পারি যে আমি যে প্রভাবগুলো করছি সেই প্রভাবে কি প্রভাব পড়ছে, সাম্য ডান দিকে সরছে না বাঁ দিকে সরছে, তাহলেই তো সব হয়ে যায়। সাম্য ডান দিক না বাঁ দিক সরছে মানেই বলে দেওয়া যায় বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়ছে না কমছে, সাম্যধ্রুবকের মান বাড়বে না কমবে, সমস্ত কিছু বলে দেওয়া যায়। তো যেটা আজকের আলোচনায়, যে নিষ্ক্রিয় গ্যাস বাইরে থেকে যোগ করবো বিক্রিয়া সিস্টেমে কি প্রভাব পড়বে। দেখো, দুরকম ভাবে নিষ্ক্রিয় গ্যাস যোগ করা যায়। একটা হচ্ছে আয়তন স্থির রেখে, আর একটা হচ্ছে চাপ স্থির রেখে। ভালো করে বোঝো, একটা হচ্ছে আয়তন স্থির রেখে আর একটা হচ্ছে চাপ স্থির রেখে। তো ফার্স্ট যেটা দেখাচ্ছি, দেখো, আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করছো। মন দিয়ে ভাবো, একটা পাত্র, তার আয়তনটা কিন্তু স্থির রাখতে হবে। ভাববে যে আমি নিষ্ক্রিয় গ্যাস যোগ করেছি বলে পাত্রের আয়তনটা একটু বড় করে দেব, মানে 5 লিটারের পাত্রটা আমি 7 লিটার করে দেব, ওটা কিন্তু হবে না, তাই না? 5 লিটার 5 লিটারই রাখতে হবে পাত্রের আয়তন। হ্যাঁ, আয়তনটা স্থির নিষ্ক্রিয় গ্যাস যোগ। সাপোজ বিক্রিয়াটা কোনটা জানো তো? এইটা দেখো, 2NO2 ব্র্যাকেটে G, পূর্বমুখীতে N2O4 ব্র্যাকেটে G, এই বিক্রিয়াটা হচ্ছে। আয়তন স্থির, নিষ্ক্রিয় গ্যাস যোগ করেছো, এই পাত্রের মধ্যে বিক্রিয়া হচ্ছে, বাইরে থেকে নিষ্ক্রিয় গ্যাস যোগ করেছো। সাপোজ এই পাত্রের মধ্যে কিছুটা তুমি হিলিয়াম গ্যাস যোগ করেছো, তাহলে ভাবো এই পাত্রের মধ্যে NO2 আছে, N2O4 আছে, তো ভাবো NO2-র যে নিজস্ব যে আংশিক চাপ, ধরো সেটা 2 ATM, N2O4-এর যে আংশিক চাপ সেটা ধরো 3 ATM, তাহলে মোট মিলিয়ে চাপ কত বলো? 5 ATM, তাই তো? এখন বাইরে থেকে তুমি যখন একটা ফরেন অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাস যোগ করছো, ধরো হিলিয়াম, সে আসার জন্য তার জন্য তো একটা চাপ আছে, ধরো তার জন্য চাপ 2 ATM, তাহলে মোট চাপ কত হয়ে গেল? 3 + 2 + 2 মানে 7 ATM চাপ হয়ে গেল। তাহলে কি বিক্রিয়া সিস্টেমের চাপ বেড়ে যাবে আয়তন স্থির থাকলেও? হ্যাঁ, সিস্টেমের চাপ বাড়বে। তাহলে কি চাপের প্রভাব পড়বে?
কারণ চাপ বেড়ে যাচ্ছে মানে কি, আমি যে আগে শিখেছিলাম চাপ বৃদ্ধি করলে কোন দিকে যায়, যেটা গলা টেপার উদাহরণ দিয়ে তোমাদের বলেছিলাম, চাপ বাড়ালে সেদিকে যায় যেদিকে গেলে অনুসংখ্যা কমে। দেখো সেখানে চাপ বৃদ্ধি মানে বিক্রিয়া সিস্টেমের চাপ বেড়ে যাওয়া মানে বিক্রিয়া সিস্টেমে উপস্থিত যে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থগুলো ছিল প্রত্যেকের কিন্তু চাপ বেড়ে গেছে। বিক্রিয়া সিস্টেমে তো উপাদানগুলো রয়েছে না, তাহলে সেখানে যখন চাপ বাড়ানো হচ্ছে তার উপাদানগুলোরও চাপ বাড়ছিল। কিন্তু এখানে চাপ বাড়লো, উপাদানগুলোর চাপের কোনো চেঞ্জ হবে না, ও যেমন 2 চাপ দিচ্ছে 3 চাপ দিচ্ছে সেম থাকবে। এখানে চাপটা বেড়ে গেল কেন, ফরেন পার্টিকেল যেটা এসছে তার যে চাপটা পড়ছে সেই চাপটার জন্য চাপটা বাড়ছে। তার মানে বিক্রিয়া সিস্টেমে উপাদানগুলোর কিন্তু চাপের পরিবর্তন হয়নি, তাই জন্য সাম্যাবস্থায় কোনো প্রভাব পড়বে না। তার মানে আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে যদি তোমায় বলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কি প্রভাব পড়বে, যদি এই কোশ্চেন হয়, একদম 1 নম্বরের কোশ্চেন, কোনো প্রভাব পড়বে না। বিক্রিয়াজাত পদার্থের উৎপাদন বাড়বে না, সাম্যতুপাকের মানে কোনো পরিবর্তন হবে না। আর যদি তোমার প্রশ্ন পড়ে যে আয়তন স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাসের প্রভাব কি ব্যাখ্যা করো, তখন আমি এই যে বোঝালাম কেন হয় এই বোঝানোটা বোঝাতে হবে। টেক্সট বই সেটা আছে, যেটা যেভাবে বললাম যে মোট চাপ বেড়ে গেলেও বিক্রিয়া সিস্টেমের উপাদানগুলোর কোনো চাপের পরিবর্তন হচ্ছে না, আংশিক চাপে, ফলে সাম্যাবস্থায় কোনো প্রভাব পড়বে না। এই হচ্ছে স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করার প্রভাব। এবারে সেকেন্ড আসছি চাপ স্থির রেখে। মন দিয়ে ভাবো, চাপ স্থির মানে 3 অ্যাটমসফিয়ার 2 অ্যাটমসফিয়ার চাপ দিচ্ছিল, তুমি বাইরে থেকে হিলিয়াম দিলে কত চাপ হলো, তার জন্য 2, তাহলে মোট চাপ 3 দিয়ে 5 ছিল আর 2 4 দিচ্ছে মানে 7 হয়ে গেল। কোথায় চাপ আবার স্থির থাকলো, কিন্তু বলছে স্থির চাপে করতে হবে, মানে চাপটা স্থির রাখতে হবে। তো কি করে চাপ স্থির রাখবে, এর 2 এর 3, বাইরে থেকে হিলিয়াম এলো 2, 7 হয়ে যায়, চাপটা স্থির রাখবে কি করে? চাপ স্থির রাখতে গেলে একটাই অপশন, পাত্রটাকে একটু বড় করে দাও, মানে আয়তনটা চেঞ্জ করে দিতে হবে, মানে আয়তনটা বাড়িয়ে দিতে হবে, তাহলে চাপটা স্থির থাকবে। কি করে দেখো, আগে 3 2 5 ছিল, পরে হিলিয়ামের জন্য 2 আসলে 7 হয়ে যাওয়ার কথা, তবু বলছে চাপ স্থির রাখতে হবে, মানে 5ই রাখতে হবে। ওই যে পাত্রের আয়তন বাড়িয়ে দেওয়ার জন্য এই NO2 বা N2 উপরের চাপগুলো তো কমে যাবে। ধরো এর চাপটা হয়ে যাবে 1 আর এর চাপটা হয়ে যাবে 3 2, ধরো মানে এমন ভাবে আয়তন বাড়াতে হবে, হ্যাঁ, 3টে মিলিয়ে চাপটা ঠিক 5ই থাকে। দেখো 2 2 যোগ 1 5, সেই 5 অ্যাটমসফিয়ার চাপটা, তাই না? তো চাপটাকে যদি আমি স্থির রাখতে চাই ফরেন পার্টিকেল মেশানোর পরেও, তাহলে আমি পাত্রের আয়তনটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর যদি পাত্রের আয়তন বাড়িয়ে দাও, দেখো চাপ স্থির করছো তো, স্থির চাপ থাকলেও সিস্টেমের, তাহলে কি প্রভাব পড়বে না? অবশ্যই প্রভাব পড়বে। কি এখানে স্থির চাপ কি হচ্ছে, আগে 5 ছিল এদের দুজনের মিলিয়ে 5, এখন চাপ স্থির বলে এদের 3 জনের মিলিয়ে 5। তাহলে ভাবো এদের দুজনের আগে কত কত চাপ ছিল, এর 2 আর এর 3, আর এখন এদের চাপ কত হয়ে গেছে 1 আর 2। তাহলে ভাবো তো দেখি, তাহলে বিক্রিয়া সিস্টেমে উপাদান যেগুলো ছিল এদের নিজস্ব চাপ মানে আংশিক চাপটা কি হয়ে গেছে, কমে গেছে না বেড়ে গেছে? কমে গেছে। তাহলে ভাবো ওই যে আগের সঙ্গে এখানের একটাই পার্থক্য, ওখানে তো ফরেন পার্টিকেল কিছু মেশানো হয়নি, সেখানে চাপ বাড়ানো মানে উপাদানগুলোর চাপ বেড়ে যাচ্ছিল, চাপ কমানো মানে উপাদানগুলোর চাপ কমে যাচ্ছিল। এখানে চাপ স্থির, অথচ দেখো বিক্রিয়া সিস্টেমে উপস্থিত উপাদানের চাপ কমে গেল, মানে মোট চাপটা স্থির হিলিয়াম সমেত, কিন্তু বিক্রিয়া সিস্টেমের উপাদানগুলোর চাপের তো কোনো পরিবর্তন হচ্ছে না, আংশিক চাপে, সরি বিক্রিয়া সিস্টেমের উপাদানগুলোর আংশিক চাপ এখানে কমে গেল মোট চাপটা স্থির থাকলে। তাহলে এখানে কিন্তু তার মানে চাপ হ্রাস করলো। আর আয়তন যখন স্থির রেখেছিলে ভালো করে ভাবো, এদের কিন্তু আংশিক চাপের কোনো পরিবর্তন হচ্ছিল না, ওই জন্য কোনো প্রভাব পড়েনি আয়তন স্থির রেখে। আর চাপ স্থির রেখে কি হচ্ছে বলতো, যখন 2 আর 1 অর্থাৎ নিজস্ব চাপের পরিবর্তন হলো, মানে উপাদানগুলোর আংশিক চাপ কমে গেল, মানে চাপ কমে গেল, মানে চাপ কমার প্রভাবটা পড়লো। চাপ কমার প্রভাব মানে চাপ কমালে কোন দিকে যায়, চাপ বাড়ালে কোন দিকে যায়, যেদিকে গেলে অনুসংখ্যা কমে। তাহলে চাপ কমালে কোন দিকে যাবে, যেদিকে গেলে অনুসংখ্যা বাড়ে। তাহলে কোন দিকে গেলে অনুসংখ্যা বাড়ছে, দেখো এদিকে 1 অনুসংখ্যা, এদিকে কত অনুসংখ্যা 2,
তাহলে এই দিকে বিক্রিয়াটা বেশি হারে হবে, মানে সাম্য বাম দিকে সরে যাচ্ছে, তাহলে সেই মতো অ্যান্সার হবে। তাহলে আলটিমেট আমি কি শিখলাম? স্থির আয়তনে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কোনো প্রভাব পড়বে না সাম্যাবস্থায়, আর চাপ স্থির রেখে নিষ্ক্রিয় গ্যাস যোগ করলে কি প্রভাব পড়বে? যেদিকে গেলে অনুসংখ্যা বাড়ে সেদিকে সরে যাবে। এবার বিক্রিয়া যেমন দেবে সেই মতো, এটা এই বিক্রিয়া এইদিকে অনুসংখ্যা বেশি বলে তাই, আবার অন্য বিক্রিয়া দিলে এদিকে অনুসংখ্যা বেশি, সেদিকে সরে যাবে স্থির চাপ রেখে করলে। আর অনুসংখ্যা যদি চেঞ্জ না হয় তখন স্থির চাপে কোনো প্রভাব পড়বে না। হ্যাঁ, ধরো এটাও 2 এটাও 2, তখন তো কিছু করার নেই, তখন তো অনুসংখ্যার কোনো পরিবর্তন হবে না। মানে চাপ কোনো চাপ স্থির চাপে নিষ্ক্রিয় যোগ করলে অনুসংখ্যা যেদিকে বাড়ে তো সেদিকে যায়, তাহলে অনুসংখ্যা দুদিকেই সমান, তখন প্রভাব পড়বে না। অর্থাৎ চাপ স্থির রেখে নিষ্ক্রিয় যোগ করলে তখনও কোনো প্রভাব পড়বে না, সেটা বুঝতে হবে, এই ব্যাপার। তো আরেকটা কথা বলে নিই, যেটা টেক্সটে দেখবে জিনিসটা সম্পর্কে একটু বলেছি, যে আমরা বারবার এই সাম্য ধ্রুবক বলছি, বিশেষত কেসি, সাম্য ধ্রুবকে 3টে ভাগ, কেসি নিয়ে যে আলোচনাগুলো আছে সেখানে এই যে ধরো এ থেকে বি হচ্ছে একটা বিক্রিয়া, সেখানে আমরা কেসি মানে লিখছি বি এর কনসেন্ট্রেশন বাই এ এর কনসেন্ট্রেশন। দেখো ব্র্যাকেটে কিন্তু লেখা উচিত এই বি বা এ এগুলো কি বলতো, গারত্ব তো, মোলার গারত্ব তো, কোন অবস্থায়? সাম্যাবস্থায় মোলার গারত্ব, সেই জন্য এটা কেসি সাম্যধ্রুবক। আর একটা দেখবে বইয়ে আছে সেটাকে কিউসি ধরছি, যেটাকে বলে কোসেন্ট, কোসেন্ট বলে, কোসেন্ট, কোসেন্ট, সেটাও কিন্তু বি এর কনসেন্ট্রেশন বা ই এর কনসেন্ট্রেশন। এখানে কিন্তু এই কনসেন্ট্রেশন গুলো সাম্যাবস্থায় নয়, সাম্যাবস্থা ছাড়া অন্য অবস্থায়, মানে সাম্যাবস্থায় নেই সেই অবস্থায় কনসেন্ট্রেশনের এই যে অনুপাত সেটাকে বলছি কোসেন্ট, কোসেন্ট। আর সাম্যাবস্থায় এই অনুপাতটাকে বলা হয় সাম্যধ্রুবক। এবারে একটা জিনিস তাহলে এই প্রসঙ্গে এটা বলে নি, যদি দেখো কিউসি গ্রেটার দ্যান কেসি, ভালো করে ভাবো, কিউসি গ্রেটার দ্যান কেসি মানে কিউসি বড়, এ বড়, এ ছোট। আচ্ছা, এ বড় মানে বুঝতেই পারছো এর বিটা নিশ্চয়ই বেশি আর এর বিটা নিশ্চয়ই কম। তাহলে ভাবো যদি বিক্রিয়া সাম্যাবস্থায় যেতে হয়, এটা তো সাম্যাবস্থায় নেই, এটা তো সাম্যাবস্থা, তাহলে বিক্রিয়াকে যদি সাম্যাবস্থায় যেতে হয়, যদি সাম্যাবস্থায় যেতে হয়, ভালো করে ভাবো, কিউসির বি বড়, কেসির বি ছোট, কারণ কিউসি যেহেতু বড়, কারণ লব বড় হলেই তো মানটা বড় হবে, কেসির মান যেহেতু ছোট তার মানে বি এর মানটা ছোট, তাহলে এর বি এর মানটা এর বি এর মানের থেকে কম, তাই না? সরি একটু ভুল বললাম, কিউসির মানটা বড় মানে এখানে এই লবটা বড় না কেসিতে এই লবের মানটা বড়? নিশ্চয়ই কিউসিতে লবের মানটা বড়, বিটা, তার মানে কিউসির বি বড়, কেসির বি ছোট। তাহলে যদি আমি কোসেন্ট থেকে কেসিতে নিয়ে যেতে চাই, অর্থাৎ আমি যদি বলি সাম্যাবস্থায় নেই এরকম অবস্থা থেকে যদি সাম্যাবস্থায় নিয়ে যেতে চাই, তাহলে বি এর মানটাকে কি করতে হবে? কমাতে হবে, কারণ এর বিটা তো বড় আর এর বিটা ছোট, তা বি এর মান কি করে কমাবো? বিক্রিয়া এদিকে গেলে না বিক্রিয়া এদিকে গেলে? বিক্রিয়া এদিকে গেলে তো আরো বি তৈরি হবে, তাহলে বিক্রিয়া তখন এই দিকে চলে যাবে, যার মানে বিপরীত বিক্রিয়া হবে, তখন বিপরীত বিক্রিয়া হবে। ওকে, তাহলে যদি আমি উল্টোটা